প্রশ্নগুলো তুলে ধরছিলাম প্রতিদিন, কিন্তু জানি না বা বুঝতে পারিনি আমরা আসলে পায়ের তলা থেকে মাটিও সরছে। কেউ বা কারা কারা এই দেশে থেকে দেশের খেয়ে পড়ে প্রতি মুহূর্তে সংবিধান বিরোধী কথা বলে আসছে। এদেশে থেকে খেয়ে পড়ে প্রতি মুহূর্তে দেশটাকে পাকিস্তান, আফগানিস্তান বা কোনো আরব কান্ট্রি বা বাংলাদেশ বানানোর দিবা স্বপ্ন দেখছে, তা আবার শাসক দলের টিকিটে, শাসক দলের পতাকা নিয়ে। ভাবলে জানলে অবাক লাগে। কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে। কোন জায়গা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশ তুলনা হয় কি? হয়। আসলে এই সমস্ত কিছু উগ্রপন্থী, উগ্রবাদী এবং মৌলবাদী, উগ্র মৌলবাদীদের স্বপ্নে, দিবা স্বপ্নে হয়তো দুটো দেশকে এক করা যায়। এবং তারা স্বপ্ন দেখে কিভাবে ভারতেও ইসলামিক আগ্রাসনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তারা দাওয়াই দেয় কি করে সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হয়ে ওঠা যায়। ভাবলেও অবাক লাগে। অথচ যারা সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হয়ে উঠেছে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যারা ক্রমশ একটু একটু করে দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র বানিয়ে দিতে চাইছে, একটা উগ্র মৌলবাদের ডেরা বানাতে চাইছে, একটা জঙ্গি দেশ বানাতে চাইছে, তারা কিভাবে চলছে? বাংলাদেশের ভবিষ্যৎ কি আমি জানি না, জানতে চাইও না। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কি সেটা আমাদের ভাবনা চিন্তা করার, মাথা ব্যথার কারণ রয়েছে। কারণ দেশটা আমাদের পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ। আর সেখানে কিরকম ভাবে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেখানে কি করে ফতোয়ার শাসন মাথাচাড়া দিচ্ছে, তা যত বেশি সামনে আসছে তত বেশি ঘুম ছুটছে গোটা বিশ্বের সভ্য শিক্ষিত মানুষদের যে আরো একটা দেশ পিছিয়ে চলেছে, আরো একটা দেশ উগ্র মৌলবাদের ডেরা হচ্ছে, আরো একটা দেশ জঙ্গিদের পীঠস্থান হচ্ছে, আরো একটা দেশের নরক গুলজার চলবে এরপর। আজ সোজাসুজি স্বর্ণলে শুরু করবো এমনই একটা ফতোয়া দিয়ে, যে ফতোয়া দেখলে শুনলে অবাক লাগে যে এই সময় দাঁড়িয়ে আদৌ এরকম ফতোয়া দেওয়া যায়। কিন্তু আসলে নেপথ্যে রয়েছে অন্য কারণ। যে ফতোয়াগুলো শুনলে আপনার ঘেন্নায় এদেশের থেকে মুখ ঘুরে নিতে ইচ্ছে করবে, সেই ফতোয়াগুলোর পেছনে রয়েছে নির্দিষ্ট সুস্পষ্ট রাজনৈতিক কৌশল। আসলে বাংলাদেশে আপনি হিন্দু হয়ে থাকতে পারবেন, এটা হচ্ছে মোদ্দা কথা। বাংলাদেশে থাকতে গেলে আপনাকে মুসলিম হয়েই থাকতে হবে, কারণ বাংলাদেশে থাকতে গেলে আপনাকে পর্দা করতে হবে, অর্থাৎ বোরখায় মুখ ঢেকে নিতে হবে। বোরখা ছাড়া বাইরে বেরোনো যাবে না। এরপর হয়তো বাংলাদেশে শাড়ি পরে ঘোরা বেড়ানো যাবে না। বাংলাদেশে থাকতে গেলে গরুর মাংস খেতেই হবে, বাধ্যতামূলক। বাংলাদেশে থাকতে গেলে এরপর উর্দুতে কথা বলতে হবে, বাধ্যতামূলক হতে চলেছে। হয়তো ইউনূসের সরকার চলে এলে, এখনো অস্থায়ী হয়েছে কেয়ারটেকার সরকার, এরপরে যদি ভোটে জিতে সরকার আসে, যদিও সেটা সেগুড়ে বালি, এখনো দিল্লি বহুত দূর হ্যাঁ, তাহলে এটাই হয়তো হতে চলেছে নতুন বাংলাদেশ। তার একটা ঝলক দিয়ে শুরু করা যাক আজ, সোজাসুজি যা ঘটছে, যা ঘটে চলেছে। ইতিমধ্যেই বিখ্যাত লেখিকা এই ছবি নিয়ে পোস্টও করেছেন। দেখাবো শুরুতেই বাংলাদেশের নতুন নয়া নির্দেশিকা, ফরমান বা ফতোয়া। দেখুন। দৃষ্টিদার আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টারি সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালে অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই দেশ ছাড়া। যখন এই ধরনের ঘটনা ঘটছে তখনই তিনি সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন, ছবিও পোস্ট করছেন। সত্যি এই ভিডিও দেখে তাজ্জব বনে যাচ্ছে সবাই। বাংলাদেশে কার শাসন চলবে, কিসের শাসন চলবে?
যদি এভাবেই বাংলাদেশের নিয়ম কানুন বাধা হয় এবং কট্টরপন্থী নেতারা উগ্র মৌলবাদীরা রাস্তায় নেমে পড়ে এভাবে একের পর এক ফতোয়া জারি করতেই থাকে, তাহলে কি হবে দেশের ভবিষ্যৎ? হিন্দুরা যদি বা থাকতে পারে তাদের নিজেদের নাম নিয়ে, অন্তত তাদের জীবন যাপন, দৈনন্দিন আচার উপাচার সবকিছুর ক্ষেত্রে প্রভাব পড়তে বাধ্য এই উগ্রপন্থী লোকগুলোর। কারণ শান্তিতে থাকতে দেওয়া হবে না। শান্তিতে, স্বধর্মে, স্বরুচিতে, স্ব আচারে থাকতে পারবেন না বাংলাদেশের হিন্দুরা। এরপর থাকবেন কি করে? পালিয়ে যাবেন তো, বা মারা পড়বেন। বলা হচ্ছে যে পর্দা না করে বাইরে বেরোনো যাবে না। আমি জানি না যে এই ধরনের একের পর এক ফতোয়া সামনে আসছে, অথচ ইউনূসের সরকার কিছুই দেখতে পাচ্ছে না। আমাদের এপারে পশ্চিমবঙ্গের প্রগতিশীল, সকল প্রগতিশীল, যদিও ফাঁপা, ভুয়ো প্রগতিশীলরা, ভুয়ো মুক্তমনারা, জালি সেকুলাররা, ভণ্ড সেকুলাররা, তারা দেখতে পাচ্ছেন না এগুলো? তারা এই খবরগুলো করতে পারছেন না? তারা জানতে পারছেন না এগুলো? অথচ কি অদ্ভুত বিষয়, শুধুমাত্র একটা ফতোয়া নয়, কয়েকদিন আগে গোপালগঞ্জের বাজারে প্রকাশ্যে চোঙা ফুঁকে এরকম আরো একটা ফতোয়া জারি করা হয়েছিল। শুনুন, মনে পড়বে নিশ্চয়ই আপনাদেরও। মধ্যে কোন মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। কি বুঝছেন? জায়গায় জায়গায় ধরনের ফতোয়া জারি রয়েছে, একের পর এক। যদি আপনি ভাবেন যে নতুন করে বাংলাদেশে এগুলো দেখছি আমরা, নতুন শাসনের আমলে, নতুন সরকার, নতুন অস্থায়ী শাসক, এই সময়তে রমরমিয়ে চলছে, আজ্ঞেন না। একটু একটু করে দীর্ঘদিন ধরে এগুলো ছিল বাংলাদেশের ভেতরে। একটা দেশে যখন চূড়ান্ত নৈরাজ্য চলে, একটা দেশ যখন চূড়ান্তভাবে উগ্রপন্থী মৌলবাদী উগ্রবাদীদের দ্বারা পরিচালিত হয়, তখন জানবেন সেটা রাতারাতি হয় না। তার ভিত কোথাও আগে থেকে তৈরি থাকে, তার বীজ কোথাও লুকোনো থাকে। যেরকম এই মুহূর্তে যেটা আমি শোনাবো, আব্দুল হালিম, এক হুজুর, তার নিদান। এই নিদান কি সদ্য চলে এসছে? না, এর আগে তিনি একাধিকবার এই নিদান দিয়েছেন। সাম্প্রতিকতম সময় একটা নিদান আমি তুলে ধরছি জাস্ট, কিন্তু এরকম নিদান বাংলাদেশের হুজুররা বহু বছর ধরে দিয়ে আসছেন। আমি আসলে বাংলাদেশের হুজুরদের সঙ্গে আমাদের রাজ্যের ফিরহাদ হাকিমের কোনো পার্থক্য দেখি না। ঠিক ফিরহাদ হাকিমরাও যুগ যুগ ধরে এ ধরনের ছোট ছোট নিদান, ছোট ছোট টোটকা দিয়ে আসেন। কেন বলছি ভারতকে বাংলাদেশ বানানোর ছক? ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ছক ছিল এই আব্দুল হালিম সহ আরো কিছু কট্টর মৌলবাদীদের, ঠিক সেরকম ভারতকেও এরকম বাংলাদেশ বানানোর ছক রয়েছে এরকমই কিছু কট্টর মৌলবাদীদের, যারা এদেশে বসে প্রায় সময় এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন। তারা বলেন যে পশ্চিমবঙ্গে একদিন পশ্চিমবঙ্গ হবে, কলকাতা হবে একদিন মিনি পাকিস্তান। তারা বলেন যে এখানকার সংখ্যালঘুরা একদিন হবে সংখ্যাগুরু। তারা বলেন যে দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে আমন্ত্রণ করে নিয়ে আসতে হবে এবং ইসলামের মাহাত্ম্য বোঝাতে হবে। অথচ নির্বাচিত জনপ্রতিনিধি ভারতে রয়েছেন, ভারতে থাকছেন, ভারতেই রয়েছেন। এখানকার সংবিধান তাকে অধিকার দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। সেই নির্বাচনে মানুষের ভোটে জিতে তিনি কথা বলছেন শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য এবং সংখ্যাগুরুদের সংখ্যালঘু বানানোর ছক কষছেন প্রকাশ্যে। ফিরহাদ হাকিমের সঙ্গে এই আব্দুল হালিমদের কোনো পার্থক্য আছে? আব্দুল হালিমরাও কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিল, বাংলাদেশের বাতাসে বড় হয়েছে, খেয়েছে, পড়েছে। ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কিন্তু এরা এই সময় দাঁড়িয়ে দাঁত নখগুলো বার করে দিয়েছে। নানা